নমস্কার, আমি তোমাদের চিন্ময় স্যার। আমার ইউটিউব এবং ফেসবুকে তোমাদের সকলকে স্বাগত। আজকের বিষয়বস্তু উপরের হেডিং দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকের বিষয়বস্তু হলো কারেন্ট অ্যাফেয়ার্স। তো কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা কি আলোচনা করবো আজকে? এই যে আমাদের ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে আমেরিকা অপহরণ করে নিজের দেশে নিয়ে চলে গেছে। তো এর পিছনে কারণ কি আছে? কারণটা আমাদেরকে জানতে গেলে পারে এই দুই দেশের সম্পর্কের ইতিহাসটা আমাদেরকে জানতে হবে। এই দু দেশের সম্পর্কটা জানতে গেলে আমাদের ইতিহাসে ফিরে যেতে হবে। আমি ইতিহাসের বিভিন্ন তথ্য সংগ্রহ করে তোমাদের সামনে নিয়ে এসেছি, তো তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তোমরা মন দিয়ে শোনো, ঠিক আছে? তো এই ভিডিওটা করার উদ্দেশ্য আমার হিংসা ছড়ানো নয়, না আমি আমেরিকার পক্ষে, না আমি ভেনেজুয়েলার পক্ষে। আমি স্টুডেন্টদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি এবং এডুকেশনাল পারপাসে। চলো তাহলে আমরা ইতিহাসটা একবার ঘেঁটে দেখি। আমেরিকা এবং ভেনেজুয়েলার সম্পর্কটা শুরু থেকে আজ পর্যন্ত 2026 পর্যন্ত কেমন ছিল সেটা একবার দেখে নিই। তো আমি তোমাদের সামনে একটা গল্প বলছি, গল্পটা মন দিয়ে শোনো। গল্পের মাধ্যমে আমি তোমাদেরকে বলে দিচ্ছি ঘটনাটা কি। আসলে বিষয়টা বুঝতে গেলে তোমাদের মন দিয়ে শুনতে হবে গল্পটা। একটা ছোট্ট দেশ ছিল, প্রাকৃতিক সম্পদে ভরপুর, খনিজ তেল ছিল সেই দেশে। সেই দেশটির নাম ভেনেজুয়েলা। সেই দেশটির নাম কি? ভেনেজুয়েলা। আর আমেরিকার বরাবরই লোভ হচ্ছে খনিজ তেলের উপরে। আমেরিকা অনেক কটা দেশকে ধ্বংস করে দিয়েছে একমাত্র এই খনিজ তেলের জন্য। ভেনেজুয়েলায় প্রচুর পরিমাণে খনিজ তেল পাওয়া যায়, মানে কালো সোনা যাকে বলা হয়। আমেরিকা সবসময় টার্গেট রাখে সমগ্র বিশ্বের যত দেশ আছে সমস্ত দেশের খনিজ তেলটাকে আমি উত্তোলন করব, কম দামে নেব, ব্যবহার করব, কিন্তু আমার নিজের দেশে যে সঞ্চিত যে খনিজ তেলটা আছে সেটা ইউজ করব না। সমগ্র বিশ্বে যখন শেষ হয়ে যাবে খনিজ তেল, তখন আমি আমারটা বের করব, কড়া দামে বিক্রি করব। বিজনেস, ঠিক আছে? দিমাগ খাটিয়ে কাজ করে সবসময় আমেরিকা। তো আমেরিকা দূর থেকে দেখলো ভেনেজুয়েলাতে তো প্রচুর খনিজ তেল আছে, ওটা আমার চাই। তো ভেনেজুয়েলাকে বলল, তোমাকে খনিজ তেল তোলার জন্য আমি আমার টেকনোলজি দেবো, সেই সাথে তোমাকে খনিজ তেলের বিনিময়ে টাকা দেবো। ভেনেজুয়েলা ভাবলো ঠিক তো। ভেনেজুয়েলা রাজি হয়ে গেল, বলল তুমি তোমার টেকনোলজি, তোমার কোম্পানিগুলো আমার চাই, আর তোমার টাকাটা আমার চাই, বিনিময়ে আমি তোমাকে তেল দেবো। আর ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি তেল সঞ্চিত আছে ভেনেজুয়েলাতে। ভেনেজুয়েলা উত্তর আমেরিকা মহাদেশের একদম মাথার কাছে অবস্থিত, দক্ষিণ আমেরিকার একদম মাথার কাছে অবস্থিত। আর আমেরিকা হচ্ছে উত্তর আমেরিকার একদম শেষে, মানে দুটো দেশের মধ্যে খুব বেশি ডিস্টেন্স নেই, কাছাকাছি অবস্থিত। তো দুজনা রাজি হয়ে গেছে। এখন বন্ধুত্বটা গাঢ় হয়ে গেছে। ও পয়সা দিচ্ছে, কোম্পানি দিচ্ছে, এ তেল দিচ্ছে, ভেনেজুয়েলা আমেরিকাকে তেল দিচ্ছে, ভালো সম্পর্ক চলছে। এইবার চলে আসলো সম্পর্কের মধ্যে টুইস্ট। কত সালে? 1999 সালে সম্পর্কের মধ্যে টুইস্ট চলে আসলো। কি? একজন নেতা আসলো ভেনেজুয়েলাতে, যার নাম ছিল হুগো চাভেস, যে 1999 সালে ক্ষমতায় বসার পরে বলল, আমার এই তেলের উপরে বাইরের কোনো শক্তির অধিকার নেই, আমার এই তেলের উপরে অধিকার একমাত্র ভেনেজুয়েলাবাসীরই। বুঝতে পেরেছো তোমরা? এইটা বলল এবং তেলকে জাতীয়করণ করলো। বললো আমেরিকাকে আমি দেবো না, দিলেও আমি অল্প দেবো। আমেরিকার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করলো। তখন আমেরিকা একটু স্তম্ভিত হয়ে গেল যে এ তো সমস্যা। এরপরে আসলো 2002 সালে। আমেরিকা চেষ্টা করলো ওকে ক্ষমতায় রাখা যাবে না, ওকে ক্ষমতায় রাখলে আমরা তেল এখান থেকে উত্তোলন করতে পারবো না। বহু চেষ্টা করলো আমেরিকা, ওকে ক্ষমতার থেকে সরাতে হবে। হুগো চাভেস তখন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। তা হুগো চাভেস তবুও জিতে গেল ভোটে। কারণ আমেরিকার মাথায় তো বাজ, যে যা আর সম্ভব হলো না। ভোটে জেতার পরে তখন ফাঁস করে দিল হুগো চাভেস যে আমেরিকা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমাকে সরানোর চেষ্টা করছে। এর ফলে আমেরিকা ভেনেজুয়েলার উপরে নিষেধাজ্ঞা জারি করলো, অর্থনৈতিক প্রতিবন্ধকতা জারি করলো।
অর্থনৈতিক প্রতিবন্ধকতা জারি করার সঙ্গে সঙ্গে ওখানকার অর্থ ব্যবস্থা দুর্বল হতে শুরু করলো। এবার অর্থনৈতিক অবস্থা দুর্বল হওয়ার কারণে সাধারণ মানুষ এর ভুক্তভোগী হলো। সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছে মানে দেশের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তো এই দেখতে দেখতে 2013 সালে হুগো চাভেসের মৃত্যু হলো। মৃত্যু হওয়ার পরে ওর উত্তরসূরি আসলো নিকোলাস মাদুরো। এই নিকোলাস মাদুরো যখন ক্ষমতায় ঢুকলো, সেও আমেরিকা বিরোধী, বলছে তেলে শুধু ভেনেজুয়েলার অধিকার, বাইরের কোনো শক্তির অধিকার নেই। ভেনেজুয়েলা কি করলো, আমেরিকার যে শত্রু দেশ যেমন চীন, রাশিয়া, কিউবা, এদের সাথে সম্পর্ক শক্তিশালী করলো। আমেরিকা রেগে বোম যে আমার শত্রু দেশ আমার পাশের দেশে এসে ঘাঁটি খাচ্ছে, এটা তো হতে দেওয়া যাবে না। তো একের পর এক প্রতিবন্ধকতা জারি করলো, অর্থনৈতিক প্রতিবন্ধকতা জারি করলো, বিভিন্ন দিক দিক ওকে ঘেরার চেষ্টা করলো, কিন্তু কোনো মতেই কিছু করতে পারলো না। তার কিছুতেই কিছু করতে পারছে না। আমেরিকার কপালে তো সে সিঁদুরে মেঘ। তখন 2019 সালে আমেরিকা একটা চাল চাললো যে এ দেশ চালাতে পারছে না, নিকোলাস মাদুরো দেশ চালাতে পারছে না, এখানে ভোট চুরি করেও ক্ষমতায় এসছে। এইসব আর কি জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে লাগলো এইসব গুজব যখন ছড়িয়ে দিতে লাগলো, তখন হঠাৎ করে বলে আমেরিকা যে আমরা তোমাকে রাষ্ট্রপতি হিসেবে মানি না। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ভোটে জিতে রাষ্ট্রপতি হয়েছে, তাকে বলছে আমি তোমাকে রাষ্ট্রপতি বলে মানি না, আমেরিকা বলছে। ফলে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো, একজন রাষ্ট্রপতি রয়েছে দেশে ভোটে জিতে, তা সত্ত্বেও আন্তর্জাতিক মহল আরেকজনকে রাষ্ট্রপতি হিসেবে মানছে। আন্তর্জাতিক মহল আরেকজনকে রাষ্ট্রপতি হিসেবে মানছে, তার নাম কি? তার নাম হচ্ছে হুয়ান গুয়াইদো। তার নাম হচ্ছে হুয়ান গুয়াইদো। তো দুটো রাষ্ট্রপতি কিভাবে হয় একটা দেশের? এখানে সমস্যা তৈরি হয়ে গেল। তো তখনও নিকোলাস মাদুরো হাল ছাড়েনি, তবু তার কাছে আমেরিকার কাছে মাথা নত করছে না। তখন পরিস্থিতি যখন এদিক ওদিকে চলে যাচ্ছে, সেই মুহূর্তে আমেরিকা দেখলো যে আমার পাশের দেশে বিদেশিরা যখন বিদেশি মানে শত্রুপক্ষ আমার পাশের দেশে এসে ঘাঁটি খাচ্ছে, এটা তো আমি কোনো মতে মেনে নিতে পারবো না। আর সেই সময় চলছিল, এর মাঝখানে চলে আসলো ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ। তখন তেলের দামটাও উপরের দিকে তরতর করে উঠছে। তখন আমেরিকার প্রয়োজন হলো তেল লাগবেই আমার। তখন একবার চেষ্টা করলো যে ভেনেজুয়েলার সাথে সম্পর্কটা যাতে ঠিক হয়, তাহলে করে আমি আবার তেলটা ইউজ করতে পারবো। তবে ভেনেজুয়েলা গভর্নমেন্ট কী করলো, কিছুটা শিথিল হলো, কিন্তু পুরোপুরি শিথিল হয়নি। পুরোটা সেই আগের মতো বিশ্বাস আর তাদের মধ্যে ছিল না। তখন আমেরিকা বাধ্য হয়ে সেখানকার যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, তাকে তার গোয়েন্দা সংস্থার মাধ্যমে এনএসএ, সিআইএ, সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সি, আমেরিকার বড় বড় গুপ্তচর সংস্থা, এনএসএ, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, এদের মাধ্যমে ওকে নিজের বাসগৃহ থেকে সস্ত্রীক ওদেরকে কিডন্যাপ করে নিয়ে চলে আসে। এইটা হচ্ছে ঘটনা। আর যে ছিল আমেরিকার মনোনীত যে প্রেসিডেন্ট ছিল, ঠিক আছে, সে বর্তমানে এখন সেখানে রয়েছে, রয়েছে। তার দিয়ে আমেরিকার উদ্দেশ্য, তাকে দিয়ে আমি কাজগুলো করিয়ে নেব, সহজ হয়ে যাবে, তাহলে আমার তেল তোলাও সহজ হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে আমেরিকা সারা বিশ্বে দাদাগিরি করে বেড়াচ্ছে। আমেরিকা যে একটা আলাদা দেশে গিয়ে তার প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে আসলো, কেউ কিছু বলার নেই। তাহলে তো এক্ষেত্রে আমি বলতে পারি ইন্ডিয়া চাইলে পারে, ইন্ডিয়া কেন, আমেরিকা যেহেতু করতে পারছে, ইন্ডিয়া কেন বাংলাদেশের ইউনিসকে তুলে নিয়ে এসে রাখতে পারছে না নিজের দেশে? বাংলাদেশ যে এত বিরোধিতা করছে ইন্ডিয়ার, কেন তুলে নিয়ে আসতে পারছে না? স্টেপ নিতে হবে। সুপার পাওয়ার হতে গেলে পরে আমেরিকার মতো এই স্টেপগুলো নিতে হবে। সুপার পাওয়ারের এই একটা ডিসিশন মেকিং পাওয়ারটা সুপার পাওয়ারের মধ্যে থাকবে, ঠিক আছে। তো আমি চাই ইন্ডিয়া একদিনকে সুপার পাওয়ার হোক, নিজের ডিসিশন নিজে নিক। ইন্ডিয়া কি করে, সমস্ত দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তারপরে চলতে, এইভাবে চললে পরে কোনোদিন সুপার পাওয়ার হওয়া সম্ভব নয়।
তোমাকে নিজের ইয়েটাকে দেখতে হবে, নিজের স্বার্থটাকে দেখতে হবে, নিজের দেশের নিজের স্বার্থটাকে দেখতে হবে যে কোনটা করলে পরে আমার দেশের হিতে যাবে, দেশের উপকারে আসবে, সেই স্টেপগুলো তোমাকে নির্ধারণ করতে হবে। ঠিক আছে, আজকের মতো এইটুকুই। নমস্কার। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।